প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5-এর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী। তো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী এই চ্যাপ্টারটার নাম শুনলেই তোমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে, মনে হয় যে এটা পাহাড় সম কঠিন, এরকম একটা মনোভাব তোমাদের মধ্যে চলে আসে। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটি ম্যাথ সিলেক্ট করেছি, শুধুমাত্র একটা ম্যাথের মাধ্যমে তোমরা অধ্যায় 5-এর পুরো চ্যাপ্টারটা রিভাইজ করতে পারবা এবং এখান থেকে 20 নাম্বার তোমরা 100% আনসার করতে পারবা। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এখানে তোমরা বোর্ডের মধ্যে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি এই প্রশ্নগুলা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। আশা করি এখানে টোটাল 2 নম্বর উপযোগী প্রশ্ন, মানে ক নম্বরের জন্য টোটাল 13টা কোশ্চেন আছে এবং খ এবং গ নম্বরের জন্য আমি 7টা কোশ্চেন এখানে সিলেক্ট করছি। 13 এবং 7-এ 20টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো, এই 20টা প্রশ্নে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, 20টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে অধ্যায় 5 থেকে তোমাদের আর কোনো ধরনের যে পাহাড় সম যে একটা ভয়, সে ভয় তোমাদের কেটে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। প্রশ্ন সবগুলো পারলে এই চ্যাপ্টারটাই তোমার কাছে পানির মতো সহজ হবে, কোনো ধরনের ভয় কাজ করবে না, এটা তোমাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই 20টা কোশ্চেন আমি যে তৈরি করেছি, এই 20টা কোশ্চেনের রেয়ামিলটা আমি কমেন্ট সেকশনে পিডিএফ আকারে দিয়ে দিব, আর স্ক্রিনেও আমি একটা প্রশ্নটা দিয়ে দিব কি তোমাদের বোঝার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি পার্ট 1-এ আছে 2 নম্বর উপযোগী প্রশ্ন। পার্ট 1-এ 2 নম্বর উপযোগী যে প্রশ্নটা আছে, এখানে টোটাল কোশ্চেন দিয়েছি 13টা। এই 13টা কোশ্চেন পড়লে তোমরা ক নাম্বার হয়ে যাবে তোমাদের। এই 13টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2 নাম্বার তোমরা পেয়ে যাবা। 13টা কোশ্চেন খুব মনোযোগ দিয়ে করতে হবে। তারপর পার্ট 2-তে আছে 4 নম্বর উপযোগী প্রশ্ন, টোটাল আছে 7টা, এখানে খ এবং গ নাম্বারটা হয়ে যাবে। ম্যাথ, চলো আমরা ম্যাথ শুরু করে দিই। ম্যাথ করার আগে তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ম্যাথ শুরু করার আগে প্রথমে রেয়ামিলটা খুব ভালো করে পড়তে হবে, তারপরে সমন্বয়টা খুব ভালো করে পড়তে হবে। রেয়ামিল এবং সমন্বয় এই দুইটা জিনিস তুমি যদি ভালো করে একবার পড়ো, একবার পড়লেই হবে, একবার পড়লে তোমার মাথার মধ্যে থাকবে যে আমার কি কি জিনিস রেয়ামিলে আছে, কি কি সমন্বয় আছে, তাহলে প্রশ্নটা যখন আনসার করতে যাবা তখন তোমার জন্য এটা বেটার মনে হবে, কি সহজেই করতে পারবা ম্যাথের সলিউশনটা। তো এখন আমি তোমাদের পার্ট 1টা ব্যাখ্যা সহ করে দেওয়ার ট্রাই করব। কি আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিক মোটামুটি আছে, আমি বেসিক নিয়ে আসলে এত আলোচনা করার সময় নেই, তো আমি কিছু বেসিক আলোচনা করবো, বেসিকের সাথে সাথে আমি কোশ্চেনগুলো সলভ করে দিব, কিনা লাগবে না। এখন আমরা চলে যাই ম্যাথে, চলে যাই। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে নিট ক্রয়ের পরিমাণ আমরা জানি, নিট ক্রয় কিভাবে বের করতে হয় আমরা জানি। ক্রয় থেকে বাদ ফেরত, বাদ বিক্রয় বাদটা। তো আমরা কি জানি, ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিতে হয়। ক্রয় বাদ হইতেছে ক্রয় ফেরত, তারপরে যে টাকাটা আসবে সেই টাকাটার সাথে যদি ক্রয় বাট্টা থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্রয় বাট্টাটাকে আমরা কি করে দেব, মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকা থেকে আমরা বিয়োগ করে দিব হচ্ছে, যদি তোমার বিনামূল্যে পণ্য বিতরণ থাকে, বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে সেটা আমরা বিয়োগ করে দেব। এভাবে বিয়োগ করব আমরা। তারপরে আমরা ক্রয়ের সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়ের যে টাকাটা আসবে সবকিছু যোগ বিয়োগ করার পরে যে টাকাটা এখানে আসবে সেটার নাম হইতেছে নিট ক্রয়। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম ক্রয় থেকে বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় বাট্টা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, যোগ অলিখিত ক্রয়। এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসছে সেটাই হচ্ছে নিট ক্রয়। তো আমরা প্রশ্ন দেখি যে কি আছে। এখন সবগুলো তো আর একটা প্রশ্নে থাকে না, হয়তো বা একটা থাকবে, দুইটা থাকবে, হয়তো বা হাইস্ট 3টা, এর বেশি থাকবে না। আমরা এখন প্রশ্নে দেখলাম যে ক্রয় আছে 1,50,000 টাকা। ক্রয় আছে কত টাকা, 1,50,000 টাকা। আর রেও মিলে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, ফেরত আছে হচ্ছে কত টাকা, ক্রয় ফেরত আছে, আমরা রেও মিলে ক্রয় ফেরত দেখলাম 12,000 টাকা আছে। কত টাকা আছে, 12,000 টাকা। তাহলে 1,50,000 থেকে 12,000 টাকা বিয়োগ করে দিলে থাকছে 1,38,000 টাকা। এই যে ক্রয় থেকে বাদ ক্রয় ফেরত মাইনাস করার পরে যে টাকাটা রইলো সেটা হচ্ছে 1,38,000 টাকা। এই 1,38,000 টাকা থেকে
আমরা দেখলাম যে আমাদের এই অঙ্কে ক্রয় বার্তা নাই, সো এটা মাইনাস করার দরকার নাই। আমরা দেখলাম এই অঙ্কে তোমার বিনামূল্যে পণ্য বিতরণ আছে, এটা সমন্বয়ে আছে। বিনামূল্যে পণ্য বিতরণ আছে 8,000 টাকা, সো আমি এখান থেকে 8,000 টাকা বাদ দিয়ে দিলাম। 1,38,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করে দিলে থাকে হচ্ছে 1,30,000 টাকা। আমরা সমন্বয়ে দেখলাম যে অলিখিত ক্রয়টাও নাই, সো অলিখিত ক্রয় লেখার আমার এখানে দরকার নাই। তাহলে আমরা এই যে 1,30,000 টাকা পাইলাম সেটার নামই হইতেছে নিট ক্রয়। তাহলে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে ক্রয় 1,50,000 টাকা, 1,50,000 টাকা থেকে আমরা বিয়োগ করে দিলাম ক্রয় ফেরত 12,000 টাকা, 1,38,000 টাকা। সেখান থেকে বাদ বিনামূল্য পণ্য বিতরণ 8,000 টাকা, টোটাল মাইনাস করলে হয় 1,30,000 টাকা। এটাই হচ্ছে নিট ক্রয়। আমি বোঝানোর জন্য তোমাদের এইভাবে করে দিলাম, তোমরা অবশ্যই পরীক্ষায় যেভাবে করবা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ক নাম্বার লিখবা, ক নাম্বার দিয়ে তোমরা একটা বক্স করবা। এভাবে বিবরণ টাকা টাকা দুইটা টাকার উপর হবে, এখানে লিখবা বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে কি লিখবা ক্রয়, ক্রয় কত টাকা 1,50,000 টাকা। তারপরে কি আছে বাদ ক্রয় ফেরত, ক্রয় ফেরত কত আছে 12,000 টাকা। তো আমরা বিয়োগ করে কত পাইছি 1,38,000 টাকা, মাইনাস বিনামূল্য পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্য পণ্য বিতরণ কত টাকা আছে 8,000 টাকা। তাহলে টোটাল টাকা হইতেছে কত 1,30,000 টাকা। এই যে 1,30,000 টাকা এটার নামে হইতেছে নিট ক্রয়। তারপর 2 দাগ দিয়ে আটকিয়ে দিব। এইভাবে হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে, কিন্তু আমি তো বেসিক এবং তোমাদের অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে জাস্ট করে দিছি, কিন্তু তোমরা প্রত্যেকটাই ক নম্বরের প্রত্যেকটা অঙ্কই এইভাবে বক্স করে করো। এখন আসি আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে নিট বিক্রয়ের একটা সূত্র আছে। নিট বিক্রয়ের সূত্রটা কি? নিট বিক্রয়ের যে সূত্রটা সেটা হচ্ছে হলো বিক্রয় থেকে যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে যোগ করব, বা বিক্রয় ফেরত দিব, হ্যাঁ, বাদ বিক্রয় বার্তা যদি থাকে বাদ দিয়ে দেবো, বাদ মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে। মুনাফাবিহীন বিক্রয়ের ক্ষেত্রে একটা জিনিস বলি, মুনাফাবিহীন বিক্রয় ক্রয় থেকেও বাদ যায়, বিক্রয় থেকেও বাদ যায়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে কি করতে হয়, নিট বিক্রয় বের করবো। তাহলে প্রথমে কি লিখবা বিক্রয়, বিক্রয় ধরলাম এত টাকা আছে। তারপরে বিক্রয় থেকে বাদ হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতে ধরলাম এতগুলো টাকা আমরা পেয়েছি। বাদ হইতেছে বিক্রয় বার্তা, বিক্রয় বার্তা। তারপরে যেটা বের হবে, তারপর আরো যোগ অলিখিত বিক্রয় থাকতে পারে, আরো অনেক কিছুই থাকতে পারে। অলিখিত বিক্রয় ধরলাম এত টাকা, হ্যাঁ, বাদ থাকতে পারে মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয় দেখলাম যে এতগুলো। তারপর লাস্টে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। তো এই যে নিট বিক্রয়ের টাকাটা আমরা পেলাম, নিট বিক্রয়ের যে টাকাটা পেলাম সেটা এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে প্রশ্ন থেকে আমরা ম্যাথটা করব। কি প্রশ্ন থেকে এখন ম্যাথটা করি, সেটা হচ্ছে দেখি বিক্রয় কত আছে। আমরা রেয়ামিলে দেখলাম বিক্রয় আছে 5 লক্ষ টাকা, তাহলে এখানে লিখি 5 লক্ষ টাকা। তারপরে বিক্রয় ফেরত কত আছে, বিক্রয় ফেরত রেয়ামিলে দেখলাম 2,000 টাকা আছে। তাহলে 5 লক্ষ থেকে 2,000 টাকা বিয়োগ করলে 4,98,000 টাকা। বিক্রয় বার্তাও নাই, অলিখিত বিক্রয় নাই, মুনাফাবিহীন বিক্রয় নাই, সো নিট বিক্রয় হচ্ছে 4,98,000 টাকা। তো আশা করি বুঝতে পারছো তোমরা নিট ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যে ম্যাথগুলো করে দিচ্ছি সেগুলো নোট করে রাখবা। এখন আমরা আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ নির্ণয় করব। তা আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি। আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ, পণ্যের ক্ষতির পরিমাণ নির্ণয়। তোমরা একটা বক্স করবা, এই যে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বক্স করবা। এটা বিবরণ টাকা টাকা। তো এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার বলছে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ আমি যদি নির্ণয় করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, ওই যে তোমরা সমন্বয়ে চলে যাবে। সমন্বয়ে গেলে দেখতে পাবো তোমরা যে সমাপনী মজুত পণ্য 17,200 টাকা মূল্যায়ন করা হয়েছে।
এ মূল্যায়নের পরক্ষণে 2500 টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, কিন্তু এ ক্ষতি বীমার দ্বারা নিশ্চিত থাকায় সংশ্লিষ্ট বীমা কোম্পানি 1500 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। 1 নম্বর সমন্বয়ের মধ্যে এই আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণের কথাটা বলা আছে। তা আমাকে 5 নম্বরে বলছে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমার তো 2500 টাকা মূল্যের পণ্য আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমাকে বীমা কোম্পানি 1500 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, তাহলে তো আমার 2500 টাকা তো আর আমার কি হয় নাই, আগুনে বিনষ্ট পণ্য মানে ক্ষতি হয়ে যায় না, আগুনে বিনষ্ট হয়ে যায় নাই। 1500 টাকা আমি আবার ক্ষতিপূরণ পাইছি, আমি আমার বীমার দাবি পাইছি 1500 টাকা। 2500 টাকার পণ্য পড়ে গেছে, কিন্তু 1500 টাকা আমি ক্ষতিপূরণ পাইছি, তাহলে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমি আমাদের দেখাচ্ছি। এটা সমন্বয় একই আছে। তো আমি প্রথমে লিখবো আগুনে বিনষ্ট পণ্যের মূল্য। আগুনে বিনষ্ট পণ্যের মূল্য, আগুনে বিনষ্ট পণ্যের মূল্য কত টাকা আছে? আগুনে বিনষ্ট পণ্যের মূল্য আমরা সমন্বয়ে দেখতে পেলাম 2500 টাকা দেওয়া আছে, 2500 টাকা দেওয়া আছে। আবার তারা 1500 টাকা দিতে সম্মত হয়েছে, তাহলে আমার তো প্রতি 2500 টাকা হয় নাই, আমি তো 1500 টাকা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমি আমার যে প্রাপ্য বীমা দাবিটা সেটা হচ্ছে, আমি প্রাপ্য বীমা দাবি আমি পাইছি হইতেছে 1500 টাকা। তাহলে 2500 থেকে 1500 গেলে থাকতেছে 1000 টাকা। এই 1000 টাকা হইতেছে আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ। বুঝতে পারছো? এটাই হইতেছে আমাদের আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ। তো আগুনে বিনষ্ট পণ্য সবসময় মনে রাখবে, আমরা কিন্তু এর সময় পড়ছি অগ্নি বিনষ্ট পণ্য, অগ্নি বীমা পড়ছি আমরা। অগ্নি বীমাতে কি বলা আছে? অগ্নি বীমাতে বলা আছে তুমি যদি কোনো, তোমার মনে করো একটা পাটের গুদাম আছে, এখন তুমি পাটের গুদামে যে কোনো সময় আগুন লাগতে পারে, তো তুমি করলে কি একটা বীমা করে, বীমা কোম্পানির কাছে যা বলো আমার 1 লাখ টাকার প্রোডাক্ট আছে, আমি এখানে 1 লাখ টাকা বীমা করতে চাই। তো 1 লাখ টাকার থেকে মনে করো তোমার 50,000 টাকার আগুনে বিনষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো বীমা কোম্পানি অবজার্ভ করবে, অবজার্ভ করে দেখবে যে আসলে কত টাকার পণ্য ক্ষতিপূরণ হয়েছে। যদি 50,000 টাকার পণ্য ক্ষতিপূরণ হয় তাহলে তারা তোমাদের 50,000 বা 30-40 তাদের পলিসি অনুসারে টাকা দিবে। তো 40,000 টাকা সাপোজ মনে করে দিছে, 50,000 টাকা ক্ষতিপূরণ হয়েছে, পাট পুড়ে গেছে, 40,000 টাকা তারা বীমা কোম্পানি দিতে চাইছে। তাহলে টোটাল তোমার ক্ষতি কত? টোটাল ক্ষতি তোমার 10,000 টাকা। এটাও ঠিক সেম, আগুনে বিনষ্ট পণ্য হইতেছে 2500 টাকা, কিন্তু বীমা কোম্পানি দিচ্ছে 1500 টাকা, তাহলে আমার আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি হইতেছে 1000 টাকা। আশা করি বুঝতে পারছো আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণটা। এখন আমরা করব বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করব। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করতে গেলে আগে আমাদের জানতে হবে বিলম্বিত বিজ্ঞাপনটা কি। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে এমন একটি খরচ যে খরচটা এখন করা হলেও এর উপকারিতা আগামী কয়েক বছর ধরে পাওয়া যাবে, সেটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো তোমরা 2026 সালে 1 লক্ষ টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করলে, তো 2026 সালে 1 লক্ষ টাকা তোমরা বিজ্ঞাপন বাবদ খরচ করলে, করার পরেও এই যে এটার উপকারিতা কি 2026-এ শেষ হয়ে যাবে? এটার উপকারিতা কিন্তু 2026-এ শেষ হবে না। এটার উপকারিতা আমরা আগামী কয়েক বছর ধরে পেতে থাকবো, 27, 28, 29, 30 এইভাবে পেতে থাকবো। তার জন্য বিলম্বিত বিজ্ঞাপনের যে খরচটা সেটা আমরা চলতি বছরে শেষ করে দেই না, এটা আগামী কয়েক বছর ধরে দেখানো হয় হিসাবের খাতে। তো বিলম্বিত বিজ্ঞাপনটা আশা করি তোমরা বুঝতে পারছো যে বিলম্বিত বিজ্ঞাপনটা হলো এটা চলতি বছরে শেষ হয়ে যায় না, এটা আগামী কয়েক বছর ধরে এটার উপকারিতা আমরা ভোগ করতে পারি, সেটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তো আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা এখন সলভ করব। বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে নির্ণয় করব? বিলম্বিত বিজ্ঞাপন আমরা রেয়ামিলে দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন আছে কত টাকা, বিজ্ঞাপন রেয়ামিলে আছে বিজ্ঞাপন 30,000 টাকা। তো আমি এখানে লিখি বিজ্ঞাপন 30,000 টাকা। তোমরা বক্স করে করবা, তারপর আমি দেখিয়ে দিই কিভাবে বক্স করে করবো। হ্যাঁ, এটা হচ্ছে বিবরণ, এটা টাকা, এটাও টাকা, ঠিক আছে। তো উপরে লিখবো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়, এটা লিখবা। লেখার পরে আমরা কত আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমাদের প্রশ্ন আছে 30,000 টাকা, তাহলে আমি লিখি 30,000 টাকা। আমরা একটু আগে অঙ্ক করছি সমন্বয়ে বিজ্ঞাপন আছে হচ্ছে সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ আছে কত টাকা সেটা আমরা জানবো। সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ আছে 8,000 টাকা। এই বিনামূল্যে পণ্য বিতরণটা বিজ্ঞাপনের সাথে যোগ হয়, বিনামূল্যে পণ্য বিতরণ
বিজ্ঞাপনের সাথে কি করে দেব, যোগ করে দেব। যোগ বিনামূল্য পণ্য বিতরণ, বিনামূল্য পণ্য বিতরণ সমন্বয় আছে 8,000 টাকা। তোমরা সমন্বয়টা দেখবা, সমন্বয়টা দেখলেই তোমরা ওখানে লেখা আছে বিনামূল্য পণ্য বিতরণ 8,000 টাকা। বিনামূল্য পণ্য বিতরণ 8,000 টাকা থেকে 30 আর 8 যোগ করা হয় 38,000 টাকা। এই যে 38,000 টাকা পাইছি, এটা হলো আমার টোটাল বিজ্ঞাপন। এখন তারা আবার বলে দিচ্ছে, সমন্বয়ের মধ্যে বলে দিচ্ছে বিজ্ঞাপনের 5/2 অংশ অবলোপন করো। তো আমরা এখন কি করব, অবলোপন করব। অবলোপন বাদ হয়, বাদ অবলোপন কত, 5/2 অংশ দ্বারা কি করতে বলছে, অবলোপন করতে বলছে। এই যে 38,000 টাকা আছে, এই 38,000 টাকাকে 2 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। 38,000 টাকাকে 2 দ্বারা গুণ 5 দ্বারা ভাগ করার পরে টাকা আসে 15,200। এই 15,200 টাকা আমরা বিয়োগ করে দেব। 38,000 থেকে 15,200 টাকা বিয়োগ করে দিলে আমাদের যে টাকাটা আসে সেটা হলো 22,800 টাকা। 22,800 টাকা। এই যে 22,800 টাকা, এই 22,800 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বুঝতে পারছো? এই 22,800 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এইভাবে তোমরা বক্স করে করে দিবা। তাহলে বুঝতে পারছো বিলম্বিত বিজ্ঞাপন খরচটা কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের সাথে যোগ বিনামূল্য পণ্য বিতরণ, তারপরে বাদ অবলোপন, 5/2 অংশ। এগুলো এই বিনামূল্য পণ্য বিতরণ এবং অবলোপন এটা সমন্বয়ে বলা আছে। তো 8,000 আর 15,200 বিয়োগ করার পর 22,800 টাকা আসছে। এই 22,800 টাকাই হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। তো আশা করি বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু এই বিনামূল্য পণ্য বিতরণটা ক্রয় থেকে বিয়োগ করে দিয়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে সেটা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করব। তো আমরা এখন নির্ণয় করব বিজ্ঞাপন খরচের পরিমাণ। তো বিজ্ঞাপন খরচে এখানে আমরা 3 নম্বরে যেটা নির্ণয় করছি, 3 নম্বরে নির্ণয় করছি বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। 4 নম্বরে আমাদের আছে বিজ্ঞাপন খরচের পরিমাণ। একটা হলো বিলম্বিত বিজ্ঞাপন, দুইটা কিন্তু আলাদা কোশ্চেন। একটা হলো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ যদি বলে আমরা এইভাবে নির্ণয় করব, আর যদি বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করে, বিজ্ঞাপন খরচ সেটা কিন্তু আলাদা জিনিস। এই 22,800 টাকা বিলম্বিত বিজ্ঞাপন, এটা কিন্তু বিজ্ঞাপন খরচ না। আমাদেরকে বিজ্ঞাপন খরচ বের করতে হবে। তো আমরা দেখি এখন বিজ্ঞাপন খরচটা বের করব। 4 নম্বর তোমরা বক্স করে করবে, আমি বক্স করলাম না, এভাবে বক্স করে করবে। হ্যাঁ, 4 নম্বরে বলছে বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিজ্ঞাপন খরচের পরিমাণটা নির্ণয় করি। তো বিজ্ঞাপন তো দেওয়া আছে 30,000 টাকা, লিখলাম বিজ্ঞাপন, আমরা লিখলাম কত, 30,000 টাকা। বিজ্ঞাপনের সাথে আমরা এই যে যোগ বিনামূল্য পণ্য বিতরণ করছি না, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ কত, 8,000 টাকা। তাহলে 30,000 আর 8,000 যোগ করলে হয় কত, 38,000 টাকা। এখন এই যে বিজ্ঞাপন 30,000 যোগ বিনামূল্য পণ্য বিতরণ, টোটাল বিজ্ঞাপন পাইছে 38,000 টাকা। আমরা যখন বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করেছিলাম তখন অবলোপন মাইনাস করে দিয়েছিলাম, কিন্তু যখন আমরা বিজ্ঞাপন খরচ নির্ণয় করব তখন আমরা করব কি, বাদ দিব হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বাদ দেব কি, বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কত পাইছিলাম আমরা, 22,800 টাকা। তাহলে 38,000 টাকা থেকে যদি 22,800 টাকা মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 15,200 টাকা। এই 15,200 টাকাই বিজ্ঞাপন খরচ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বিজ্ঞাপন হচ্ছে 30,000 টাকা যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা, টোটাল বিজ্ঞাপন 38,000 টাকা। এখন আমাকে তো তারা বিজ্ঞাপন খরচ নির্ণয় করতে বলছে। বিজ্ঞাপন খরচ যদি আমাকে নির্ণয় করতে বলে, এখানে আমার অবলোপন আমি 5/2 অংশ করছি। তাহলে 5/3 অংশ আমার কি বিলম্বিত বিজ্ঞাপন না? 5/2 অংশ তো অবলোপন হয়ে গেছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হইতেছে কত, 5/3 অংশ। এটা 5/3 অংশ, 22,800 টাকা। তাহলে এই টাকাটা তো আমি আগামী কয়েক বছর আমার এটার উপকারিতা পাবো, এটাই বিলম্বিত বিজ্ঞাপন। এটা থেকে আমরা 22,800 টাকা, 38,000 টাকা থেকে যদি 22,800 টাকা বিয়োগ করে দিই তাহলে আমাদের বিজ্ঞাপন খরচ 15,200 টাকা বের হয়ে যাবে। সবসময় দেখবা বিলম্বিত বিজ্ঞাপন আর বিজ্ঞাপন খরচ দুইটা কিন্তু আলাদা জিনিস, সেম না। দুইটা আলাদা জিনিস, সেম না। হ্যাঁ, তো আশা করি তোমরা নিট ক্রয়, নিট বিক্রয়, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, বিজ্ঞাপন খরচের পরিমাণ এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো নিয়ে আর তোমাদের কোনো আশা করি কোনো প্রবলেম নেই। এখন আমরা যেটা করাবো সেটা হচ্ছে, এখন আমরা যে বিজ্ঞাপন খরচের পরিমাণ এই পর্যন্ত তো কোনো প্রবলেম নেই। এখন আমরা যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতির পরিমাণ এখন আমরা নির্ণয় করব।
নেক্সট পার্টে আমরা বাকি অংশ কমপ্লিট করব। থ্যাংক ইউ।